মর্নিং ফ্রেন্ডস, ঘড়ির কাঁটায় এখন সকাল 4:30। ট্রাভেলার্স ডায়েরি আবার বেরিয়ে পড়লো আর একটা রাস্তার গল্প শোনাতে বা আর একটা রাস্তার রিভিউ করতে। হ্যাঁ, তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে বরুণ, পাপ্পু আর পিছনের সানি। তোমাদেরকে স্বাগত জানাই ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে। আজ আমরা নতুন করে একটা রাস্তার গল্প শুনবো বা রাস্তার গল্প করতে করতে আমরা যাব আমাদের ডেস্টিনেশন পর্যন্ত। আজকের জার্নিটা আমরা করব রানাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত। এটা পরে আর বলার কোনো অবকাশ থাকছে না যে আমরা কোন রাস্তার গল্প তোমাদেরকে বলতে চলেছি। সেই রাস্তাটা কিন্তু হচ্ছে NH-12 বা পুরনো NH-34। 4:30 টাইমটা উল্লেখ করলাম কারণ আমরা রানাঘাট থেকে 4:30 বেরোলাম। দেখছি নতুন অবতারে মানে NH-34 ভার্সন 2.0 বা NH-12-এ শিলিগুড়ি পর্যন্ত যেতে আমাদের কতটা সময় লাগছে। এর আগে আমরা কৃষ্ণনগর থেকে রাজবেরিয়া পর্যন্ত রাস্তা রিভিউ করেছি, সেটা আমাদের চ্যানেলের ভিডিওতে আছে। যারা তোমরা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি তাদের জন্য আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। আর কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত আসার আপডেটসও আমরা দিয়েছি। NH-34-এর কি আপডেটস হয়েছিল, কোথায় কোথায় ফ্লাইওভার ওপেন হয়েছিল, কি কন্ডিশন, সে সমস্ত কিছু ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। সেই ভিডিও যারা তোমরা এখনো পর্যন্ত দেখোনি তাদের জন্য সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে আর ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই থাকবে। তো চলো আজকে আমরা যাত্রা শুরু করি রানাঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত। এই রানাঘাট থেকে শিলিগুড়ি যেতে আমাদের কতটা সময় লাগছে, কি মেজর্স আপডেট আছে, কতটা কাজ এগিয়েছে, কতটা কাজ বাকি আছে, কোন কোন বাইপাস খুলেছে, কোন কোন ফ্লাইওভার খুলেছে বা রায়গঞ্জ ফ্লাইওভারের কি কন্ডিশন, সেটা সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আজকে কভার করব। বাইরে এখনো কিন্তু ভোরের আলো সবে ফোটা শুরু করেছে। আর এই মুহূর্তে আমরা রানাঘাটে আমাদের বাড়ি থেকে বেরিয়ে প্রামাণিক মোড়ের যে ফ্লাইওভারের তলায় মানে আন্ডারপাস, প্রামাণিক মোড়ের আন্ডারপাস থেকে আমরা উঠে যাব NH-12-এ। এই মুহূর্তে আমরা পাস করছি প্রামাণিক মোড়ের আন্ডারপাস দিয়ে। সোজা গেলে রানাঘাট থানা, বাঁদিকে গেলে রানাঘাট কোর্টমোড়, আর আমরা বেঁকে যাচ্ছি ডান দিকে। রাস্তাটা দেখতে পাচ্ছ ডান দিকে, এই যে রাস্তার উপরে উঠে যাচ্ছে এটা দিয়ে আমরা চলে আসছি সেই ফ্লাইওভারটার উপরে। এই ফ্লাইওভারটা কিন্তু স্টার্ট হচ্ছে রানাঘাট মনোরমা হাসপাতালের সামনে থেকে সোজা নতুন চূর্ণী ব্রিজ হয়ে কলাবাগান হবিবপুরে গিয়ে নামছে। আর দেখো, কথা বলতে বলতে আমরা এই মুহূর্তে উঠে গেছি রানাঘাটের চূর্ণী নদীর উপরে তৈরি হওয়ার নতুন ব্রিজ, মানে এটা হচ্ছে শিলিগুড়ি এন্ডের ব্রিজ, এটা নতুন। আর ডান দিকে দেখো, দেখতে পাচ্ছ ওই যে লরি বা গাড়ি আছে, সেটা কিন্তু হচ্ছে পুরনো ব্রিজ, যেটা আগে থেকেই ছিল, ওটা হচ্ছে কলকাতা এন্ড। অর্থাৎ রানাঘাটের চূর্ণীর ওপরে দুটো ব্রিজ কিন্তু ওপেন হয়ে গেছে। এই মুহূর্তের বড় আপডেট এটা। কিছুদিন আগেই হয়েছিল, তখনও কিন্তু একটা দিক দিয়ে চলছিল, দুটো ওপেন হয়েছিল না। আজ এই মুহূর্তে দেখলাম দুদিকই ওপেন। দেখতে পাচ্ছ সামনে যে রঙিন লরিটা আসছে সেটা কিন্তু পুরনো চূর্ণী ব্রিজ ধরে কলকাতার দিকে এগিয়ে যাচ্ছে। আর আমরা এই মুহূর্তে মিলনবাগান মোড়ের উপর দিয়ে ক্রস করে হবিবপুর কলাবাগানে নেমে যাচ্ছি আবার প্লেন NH-34-এ। আমরা যখন রোড ট্রিপে বেরোই, সেটা 4 হুইল হোক বা 2 হুইল হোক, নিতে গেলে আমাদের মাথায় কিছু কিছু প্রশ্ন ঘোরে। সেই প্রশ্নটা হচ্ছে আমরা কোথা থেকে গাড়িতে আমরা রিফিল করব বা ফুয়েল কোথা থেকে নেব, কোথায় আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মানে রাস্তায় বেরোলে কোথায় কি খাবো, সেটা আমাদের মাথায় ঢোকে বা মাথাতে আমাদের চিন্তাভাবনা চলে। এই সমস্ত তথ্য নিয়ে আমরা আগে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা তোমরা এখনো যারা দেখোনি বা দেখতে বাকি আছো তারা আমাদের চ্যানেলে সেই ভিডিওটা দেখতে পারো। সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে বা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। রানাঘাট থেকে শিলিগুড়ি ইটস নিয়ার অ্যাবাউট 500 কিলোমিটারের জার্নি। সেই জন্য আমরা ফার্স্টেই এসে গেছি হবিবপুরের পেট্রোল পাম্প, যেটা আমি আগের ভিডিও দেখেছিলাম। হবিবপুরের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে আমরা আমাদের গাড়িটাকে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। দেখি আর রাস্তায় কোথায় গিয়ে ফুল ট্যাঙ্ক করতে হচ্ছে বা কি বৃত্তান্ত, সে সমস্ত কিছু ডিটেলস তুলে ধরবো। এই মুহূর্তে আমরা হবিবপুর ভিডিও মোড়ে ফ্লাইওভার ক্রস করলাম। ক্রস করে দেখো এইখানে ইস্কন মন্দির বাঁদিকে আছে, হবিবপুর ইস্কন মন্দির। সেই ইস্কন মন্দিরের সামনে অর্থাৎ হবিবপুর ভিডিও মোড়ের ফ্লাইওভার ক্রস করে আমরা প্রসিড করছি ফুলিয়ার দিকে। আর NH-34 বা NH-12 নতুন ভাবে বানানোর পরে রাস্তার কন্ডিশন বেশ ভালো, তবে কয়েক জায়গায় আনইভেন বাউন্স, যেগুলো হচ্ছে গাটার জয়েন্ট বা যেগুলো হচ্ছে ফ্লাইওভারের মধ্যে যেগুলোতে জয়েন্ট রয়েছে, সেই জায়গাগুলো একটু একটু সামান্য বাউন্স বা বডি রোল পাওয়া গেছে। তাছাড়া রাস্তা অ্যাজ আ হোল এখনো ভালোই। এই মুহূর্তে আমরা হবিবপুর ছেড়ে ফুলিয়া টাউনে ঢুকলাম। আর একটুখানি গেলেই ফুলিয়া যারা যেতে চাইছো বা ফুলিয়া টাউনে ঢুকতে চাইছো যারা, তারা এই যে বাঁ দিকের যে রাস্তাটা আছে সার্ভিস লেন, সেটা দিয়ে ঢুকে সামনে একটা ফ্লাইওভার পড়বে, সেই ফ্লাইওভারের আন্ডারপাস দিয়ে ডান সাইডে পড়বে ফুলিয়া টাউন।
আর ফুলিয়া বিখ্যাত তোমরা জানো তাঁতের শাড়ির জন্য। যারা তাঁতের শাড়ি কিনতে আসছো তারা এই সার্ভিস লেনটা ধরলে সার্ভিস লেনের ধারেই পেয়ে যাবে অনেক তন্তু সমবায়ের দোকান, সেখান থেকে তোমরা শাড়ি কিনে নিতে পারো। আমরা এই মুহূর্তে চলে এসেছি শান্তিপুর বাইপাসে, মানে শান্তিপুরের যে বাইপাসের উপর যে নতুন ফ্লাইওভার তৈরি হয়েছে সেই ফ্লাইওভারের উপরে উঠছি। আর শান্তিপুর টাউনে যারা ঢুকতে চাইছো মানে ফুলিয়া থেকে বা হবিবপুরের দিক থেকে, তারা এই বাঁ দিকের সার্ভিস লেনটা ধরে চলে যেতে পারো শান্তিপুর টাউনে। আমরা পাস করে যাচ্ছি শান্তিপুরকে, যেহেতু শান্তিপুর টাউনে উঠছি না, সেই বাইপাসের শান্তিপুর বাইপাসে ফ্লাইওভারের উপর দিয়ে এই মুহূর্তে আমরা প্রসিড করছি কৃষ্ণনগরের দিকে। আমরা এই মুহূর্তে কিন্তু বাতনাতে আছি। বাতনা এখানে দিগম্বর আখড়া আছে। দিগম্বর আখড়া যারা আসতে চাইছো তারা এই বাতনা থেকে এসে বাঁ দিকে দেখবে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ড থেকে বাঁ দিকে ঢুকে গেলে দিগম্বর আখড়ায় তোমরা চলে যেতে পারো। এটাও কিন্তু একটা খুব ফেমাস প্লেস, কারণ এই জায়গাতে দিগম্বর আখড়া ছাড়াও বাতনাতে কবি কীর্তিবাসের কিন্তু জন্মস্থান। দেখো এই যে কৃষ্ণনগরের রেল লাইনের তলায় এই জায়গাটা, যেটা শঙ্করের হোটেল যেটা আগে ছিল, সেই জায়গাটা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা পাস করে চলে এসেছি। আর উপর দিয়ে কৃষ্ণনগর লালগোলা মেন লাইন চলে যাচ্ছে। তার তলায় যে আন্ডারপাস নতুন ভাবে তৈরি করেছে, সেই আন্ডারপাসের তলা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি জলঙ্গি ব্রিজের দিকে। আর আগের ভিডিওতে যেহেতু আমরা কৃষ্ণনগর থেকে রাজবেরিয়া পর্যন্ত রোডের কন্ডিশন বা আপডেট সবকিছু দিয়েছিলাম, সেই জন্য ইচ্ছে করে আর এই ভিডিওতে সেটা আর দেখালাম না। আমরা কৃষ্ণনগরের পর থেকে বা কৃষ্ণনগর থেকে শুরু করলাম। আর যারা কৃষ্ণনগর টাউনে যেতে চাইছো তারা এই বাঁদিকের যে সার্ভিস লেন, মানে দেখো যেখান থেকে এই ট্রেলারটা চলে যাচ্ছে, ওইখান দিয়ে ঢুকে এই ফ্লাইওভারের আন্ডারপাস দিয়ে ডান সাইডে চলে গেলে কৃষ্ণনগর টাউন পড়বে। আর আমরা কৃষ্ণনগর টাউনকে বাইপাস করে গেলাম। নতুন যে পিডব্লিউডি যে ফ্লাইওভার হয়েছে বা NH-12 ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের ওপর দিয়ে জলঙ্গি ব্রিজের উপরে। জলঙ্গি ব্রিজের দুদিকই খুলে গেছে। আমরা দেখো যে জলঙ্গি ব্রিজ পার করছি আমরা, আর বাঁ সাইডে যেটা রেল লাইনের ব্রিজটা চলে যাচ্ছে। আমরা পুরোনো ব্রিজটা দিয়ে যাচ্ছি, নতুন ব্রিজটা কলকাতা এন্ডে, আর আমরা পুরোনো ব্রিজটা দিয়ে পাস করলাম। আর রোডের কন্ডিশন এত সুন্দর হয়েছে, মানে এত ফাইন রোড বানিয়েছে, মানে রানাঘাট থেকে আমরা কৃষ্ণনগর কিন্তু নট মোর দ্যান 25 উইদিন 25 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে গেছি। আর কৃষ্ণনগর আমরা একটু হল্ট নিয়েছিলাম, টি ব্রেক নিয়েছিলাম, সেটা নিয়ে 5 মিনিটের একটা টি ব্রেক ছিল। টি ব্রেক করে আমরা এখন কৃষ্ণনগর থেকে এগিয়ে চললাম বহরমপুরের উদ্দেশ্যে। জলঙ্গি ব্রিজটা পার করার পরে আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি সেটা হচ্ছে মায়াপুর মোড় বলে। যারা মায়াপুরে ঘুরতে আসতে চাইছো, মানে ইস্কনের টেম্পল বা ইস্কন গৌরাঙ্গ মঠ এই সমস্ত মায়াপুর চাইছো ঘুরতে, তারা কিন্তু কলকাতা থেকে NH-12 ধরে এই পর্যন্ত টান আসবে। আসার পরে দেখো এই যে বাঁদিকে যে মোড়টা, মানে এইখান থেকে যে মোটর ভ্যানটা যেখান থেকে পাস করছে, এই বাঁদিকের মোড়টা দিয়ে ঢুকে গেলে চলে যাবে হচ্ছে সোজা মায়াপুর। এই পর্যন্ত ভিডিও আগের দিন ছিল। আর আমরা মায়াপুর মোড় ক্রস করার পর টান বেরিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। আর এই যে রাস্তাটা এখন যেখানটা দিয়ে যাচ্ছি, এটা 34-এর ফার্স্ট ফেজে সম্প্রসারণের কাজ হয়েছিল। আর জলঙ্গি ব্রিজের পেছনে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা হচ্ছে সেকেন্ড ফেজে NH-34-এর সম্প্রসারণের কাজ। কলকাতা থেকে আসতে চাইলে তোমরা যদি শিলিগুড়ি আসতে চাও, সেক্ষেত্রে তোমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যশোর রোড ধরে টান NH-12 ধরে চলে আসতে পারো। অথবা মানে সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে বারাসাত বা সন্তোষপুর মোড়ের পর থেকে রাজবেরিয়া পর্যন্ত একটু সিঙ্গেল রোড আছে। রোডের কন্ডিশন ভালো, কিন্তু সিঙ্গেল রোডের জন্য একটু গাড়ি টেনে আসতে অসুবিধা হয়। সেটা অ্যাভয়েড করার জন্য তোমরা এক্সপ্রেসওয়ে ধরতে পারো, মানে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে, নিমতা হয়ে বা বিরাটি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে চলে আসতে পারো হচ্ছে কাপা থেকে দেন আবার চলে আসতে পারো NH-12 ধরলে কিন্তু রাস্তা ভালো। আর এন্টায়ার এক্সপ্রেসওয়ে, আর তারপরে হচ্ছে জাগুলির মোড় পর্যন্ত বা কাপা থেকে জাগুলি কানেক্টিং রোড, সেই রোডের কন্ডিশনও ভালো, সেটাও অনেক বেটার অপশন। অথবা তোমরা ওখান থেকে মানে বিদ্যাসাগর সেতুটাকে ক্রস করে পুরনো দিল্লি রোড ধরে তোমরা এই কৃষ্ণনগরে এই মোড়ে, মানে যেটা হচ্ছে নবদ্বীপ হয়ে যেটা আসছে, সেই রাস্তা ধরেও আসতে পারো। তবে সেই রাস্তায় অনেকটা টাইম বেশি লাগে, আর বড় বড় বাম্পার আছে, প্রচুর স্পিড ব্রেকার, সেখানে একটু প্রবলেম হয়। তার থেকে আমার মনে হয় কম সময় আসার জন্য NH-12 ধরেই চলে আসাটা বেটার। বাঁদিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বেথুয়াডেউরি অভয়ারণ্য বা বেথুয়াডেউরি ফরেস্ট। এখানেই পিকনিক স্পট আছে, এখানে তোমরা পিকনিক করতে পারো, চাইলে তোমরা থাকতেও পারো, থাকার হোটেলও আছে। আর পিকনিক স্পটের জন্য সেখানে সরকারের অনুমোদিত যে সাইট আছে, সেই সাইট থেকে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিয়ে পিকনিক স্পট বুক করে পিকনিকেও চলে আসতে পারো। দেখো এই জায়গা থেকে বহরমপুর 65 কিলোমিটার আছে, আর ডালখোলা হচ্ছে 317 কিলোমিটার। এই মুহূর্তে ঘড়িতে যেটা সময় দেখাচ্ছে 5টা 42 বাজে। এখন এই মুহূর্তে ভোর সকাল 5টা 42 বাজে। দেখি 65 কিলোমিটার যেতে আমাদের কত সময় লাগছে। বেথুয়াডেউরি পার হয়ে আসার পরেই কিন্তু তোমাদের দিতে হবে সরকারকে টাকা, মানে প্রথম টোল প্লাজায় কতটা টাকা আমরা সরকারকে দেব বা
সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে NH-12 এ শিলিগুড়ির দিকে যেতে গেলে সর্বপ্রথম টোল। এখনো পর্যন্ত এই টোলটাই ফার্স্ট, কারণ এর আগে যে টোলটা হবে সেটা এখনো চালু হয়নি, সেটা রয়েছে ওই ফ্লিপকার্ট কল্যাণী মোড়ের কাছে। এই টোলে তোমাদের ছোট গাড়ির ক্ষেত্রে, মানে ছোট যে 4 চাকা যেগুলো আছে সেই 4 চাকার ক্ষেত্রে টোলে দিতে হবে 100 টাকা। 100 টাকা আমরা সরকারকে দিয়ে দিলাম, দিয়ে এবার এগিয়ে চললাম আবার বহরমপুরের দিকে। টোলটা ক্রস করে আসার পরেই কিন্তু পুরনো 34-এর স্বরূপ, সেটা হচ্ছে সিঙ্গেল রোড কিছুটা আছে, সেই সিঙ্গেল রোডে আমরা পড়লাম। কারণ এখানে এখনো পর্যন্ত 2x2 ডবল রোডের কাজ কমপ্লিট হয়নি, বা কাজ কিছুটাই হয়নি। দেখো এখানে ওই বেড তৈরি করে ওপরে বালি ফালি ফেলে রেখেছে। এটা সিঙ্গেল রোড পড়ছে, বেশিক্ষণ নয়, এটা নট মোর দ্যান 100 মিটার বা 200 মিটার, 200 মিটার পর্যন্ত হবে সিঙ্গেল রোড। তারপরে কিন্তু আবার 2x2 ডবল রোড স্টার্ট হয়ে যাচ্ছে। দেখো এই জায়গা থেকে আবার 2x2 ডবল রোড স্টার্ট হয়ে গেল। এই মুহূর্তে আমরা দেবগ্রাম বাজার বা দেবগ্রামের দিয়ে যাচ্ছি। দেবগ্রামে কিন্তু এই জায়গাটায় পুরোটাই সিঙ্গেল রোড রয়েছে। কসাসলি এখানটা চালানোটা আমার মনে হয় বেটার হবে, মানে অহেতুক ঝুঁকি নিয়ে পুরপার করে বা গাড়ি স্পিডে টানার কোনো প্রয়োজন নেই। বাজারটা ক্রস করে চলে আসার পরেই কিন্তু আবার 2x2 চলে এসছে, মানে দেবগ্রাম যেটুকু আমরা ক্রস করছিলাম বাজারটা, সেই পুরনো 34 আস্তে আস্তে ধীরে সুস্থে লরির পিছনে বেরিয়ে চলে এসছি। পার করে এখন আবার আমরা 2x2 NH-12 এ। এই মুহূর্তে আমরা সেই ইতিহাস প্রসিদ্ধ পলাশিতে রয়েছি। আমরা সবাই জানি যেখানে বাংলার শেষ নবাব, স্বাধীন নবাব বলাটা বেশি ভালো হবে, সিরাজদৌল্লা ব্রিটিশদের কাছে পরাজিত হয়েছিল। সেই পলাশি, সেই ইতিহাস প্রসিদ্ধ পলাশির মধ্যে দিয়েই আমরা এখন পাস করছি। আর এখান থেকে বহরমপুরের এক্সাক্ট দূরত্ব যদি হয় সেটা হচ্ছে 40 কিলোমিটার। আর দেখো এই যে সামনে যে নীল সাদা যে গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে সেই পলাশির যুদ্ধের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে। মানে পলাশির যুদ্ধক্ষেত্র তোমরা যদি দেখতে যাও ব্যাটেল ফিল্ড, তাহলে তোমরা এই রাস্তাটা ধরে, অর্থাৎ বাঁ দিকের রাস্তাটা ধরে চলে যাবে। আর এটা হচ্ছে পলাশির যুদ্ধের স্মৃতিসৌধ। এই মুহূর্তে আমরা বেলডাঙ্গা বাজারটা ক্রস করলাম। বেলডাঙ্গা বাজারে কিন্তু এখনো সিঙ্গেল রোড, তবে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ হয়েছে, দোকান টোকান ভেঙেছে, বাঁ দিকটাতে চওড়া হবে। আর রাস্তা বেলডাঙ্গা পর্যন্ত আসতে গেলে কিছু কিছু জায়গাতে সিঙ্গেল আছে, বেলডাঙ্গার আগে কিছুটা সিঙ্গেল রয়েছে, কিছুটা আমরা সামনে সিঙ্গেল পেয়েছি, তবে সেগুলো 200 থেকে 500 মিটার, এর বেশি নয়। বাজারে একটুখানি যেরাম থাকে, সকালবেলায় খুব একটা ভিড় নেই, ফাঁকাই আছে। আবার দেখো বেলডাঙ্গা বাজারটা কিন্তু ক্রস করে আসার পরেই 2x2 ডবল রোডে তোমরা পড়ে যাবে। আমরা এই মুহূর্তে কিন্তু বহরমপুর চলে আসলাম, প্রায় 1 ঘন্টা লাগলো। আর বাঁদিকের যে রাস্তাটা, এই রাস্তাটা আগে আমরা হরিদাস মাটি হয়ে বহরমপুর টাউনটাকে ক্রস করে গিয়ে একেবারে গঙ্গার ব্রিজের ওখানে গিয়ে উঠতাম। দেখো এইখানে যেখানে রয়েছে এই জায়গা মাইলস হচ্ছে বহরমপুর টাউন, এখান থেকে 7 কিলোমিটার, মালদা 135 আর ডালখোলা 261 কিলোমিটার রয়েছে। দেখো বহরমপুর টাউনে যদি তোমরা যেতে চাও, তাহলে এই বাঁদিকের যে রাস্তাটা আছে না, সার্ভিস লেন, এটা ধরলে তোমরা বহরমপুর টাউনে চলে যাবে। আর আমরা বহরমপুর টাউনকে বাইপাস করলাম কোথা থেকে না, বহরমপুর বাইপাস দিয়েই বহরমপুর বাইপাসকে কেটে দিলাম। বহরমপুর বাইপাস চালু হয়ে গেছে। আর এখান থেকে পলসন্ডা 19 কিলোমিটার। আমরা পলসন্ডাতে একটা ব্রেক নেব, ব্রেকফাস্টের ব্রেক। তাহলে বহরমপুর আসতে আমাদের সময় লেগেছে, এক্স্যাক্টলি যদি আমি বলি তাহলে 58 মিনিট সময় লেগেছে আমাদের বহরমপুর আসতে। দেখো বহরমপুর বাইপাস চালু হয়ে গেছে, সেই বহরমপুর বাইপাসের উপর দিয়ে পাস করছি। মানে এই জায়গাটা এক্স্যাক্টলি তলা দিয়ে রেল লাইনটা পাস করে গেছে। এটা হওয়াতে অন্তত আমার মনে হয় 15 থেকে 20 মিনিট টাইম আরো বেশি সেভ হচ্ছে আমাদের। আর এই মুহূর্তে আমরা হুগলি নদীর উপর চলে এসেছি, নিচ দিয়ে হুগলি নদী বা গঙ্গা পাস করছে, আর আমরা তার উপরে উঠে গেছি। বাইপাসের লুকসটা একবার দেখো, মানে রাত্রিবেলায় যারা নাইট ড্রাইভ করে যারা পাস করবে, আলোগুলো জ্বলে থাকবে, সেই ভিউটা একটা আলাদা রকম ভিউ আসবে। আর এখন দিনের বেলাতে ভিউ একরকম। যাই হোক, বেশ ভালোই হয়েছে বহরমপুর বাইপাসটা। বহরমপুর বাইপাস পাস করে আসার পরেই কিন্তু পড়লো আমাদের যাত্রাপথের দ্বিতীয় টোল। মানে এটা কলকাতা থেকে শিলিগুড়ি আসতে গেলে NH-12 দিয়ে যেই আসো না কেন, সেটা দ্বিতীয় টোল প্লাজা হচ্ছে এই বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখানে তোমাদেরকে 110 টাকা দিতে হবে সরকারকে, তারপরে এগোতে হবে সামনের দিকে। পলসন্ডা পেরিয়ে এসে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে মোরগ্রাম। এই মোরগ্রাম কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, মোরগ্রাম মোড়। মোরগ্রাম মোড় হচ্ছে আমাদের এদিক থেকে যারা, মানে নদিয়া ডিস্ট্রিক্টে যারা আছো বা বহরমপুরে যারা রয়েছো বা কলকাতা থেকে যারা আসছো, তারাপীঠ যারা যেতে চাইছো আর কি, তারাপীঠ যেতে গেলে সোজা আমরা এই মুহূর্তে ফারাক্কার দিকে প্রসিড করছি। এই বাঁ হাতের রাস্তাটা হচ্ছে মোরগ্রাম হয়ে তারাপীঠ রামপুরহাটের ওই দিকটায় চলে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি উমরপুরে। মানে জায়গাটা কেন, মানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, কেননা এখান থেকে জঙ্গিপুর যেতে গেলে ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটা দিয়ে চলে যাবে হচ্ছে জঙ্গিপুর।
আর তারাপীঠ যেতে চাইলে এই উমারপুর থেকেও বাঁদিকের একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে তোমরা চাইলে এখান থেকেও তারাপীঠ চলে যেতে পারো। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি আহিরন ব্রিজ। ম্যাক্সিমাম লোক এইখানটাকে, এই ব্রিজটাকে বলে আয়রন ব্রিজ। অ্যাকচুয়ালি এটা আয়রন নয়, জায়গাটার নাম আহিরন। আর সেইখান থেকে এই ব্রিজটার নাম হচ্ছে আহিরন ব্রিজ। এটা হচ্ছে আয়রন ব্রিজের পুরনো পোর্শনটা, যেটা শিলিগুড়ি এন্ড, যেটাতে আমরা প্রসিড করছি। আর ওই পাশেরটা হচ্ছে নিউ এন্ড, যেটা কলকাতার দিকে যাচ্ছে না, আমি মনে একটু উল্টো বললাম, ওটা পুরনো এন্ড। যেটা কলকাতা এন্ডে সেটা হচ্ছে পুরনো ব্রিজটা, আর শিলিগুড়ি এন্ডে নতুন ব্রিজ। আর তার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে রেলগাড়ির ব্রিজ, মানে রেল লাইন আছে। মানে এটা জানান দিচ্ছে যে আমরা ফারাক্কার দিকে প্রসিড করছি বা ফারাক্কায় ঢুকছি। এই জায়গা থেকে ফারাক্কার দূরত্ব আর প্রায় 30 কিলোমিটার মতন আছে। আহিরন ব্রিজ ক্রস করার পরেই পড়বে 3 নম্বর টোল। এটা হচ্ছে চান্দের মোড় টোল। এখানে ছোট গাড়ির জন্য সরকারকে 70 টাকা পারানি কর, মানে টোল দিয়ে বেরিয়ে চলছি ফারাক্কার দিকে। ফারাক্কাতে আমরা এসে পৌঁছালাম, আর আমাদের যাত্রাপথের এখানে প্রায় আমরা 220 কিলোমিটার কমপ্লিট করলাম রানাঘাট থেকে ফারাক্কা। সময় লাগলো 5 ঘন্টা। 5 ঘন্টা সময় লাগার কারণ আছে, মধ্যে আমাদের অয়েল রিফিলিং, তারপরে টি ব্রেক ছিল, ব্রেকফাস্ট ব্রেক ছিল। এই সমস্ত কিছু বাদ দিয়ে 1 ঘন্টা বাদ দাও, তাহলে সেই সময় দেখতে গেলে আমরা 4 ঘন্টার মধ্যে কিন্তু 220 কিলোমিটার কভার করে এই মুহূর্তে ফারাক্কা ব্যারেজে উঠে পড়লাম। আর রাস্তায় যদি জ্যামের কথা যদি বলা হয়, তাহলে জ্যাম সেরকম আমরা পাইনি। তবে সামনে হচ্ছে গ্রেট কালিয়াচক আসছে, জানি না সেখানে কতটা কি পাবো না পাবো। ট্রাফিক হালকা হালকাটা মডারেট ট্রাফিক ছিল, যেটা রানিং ট্রাফিক ছিল, বাট গাড়ি দাঁড়িয়ে থাকা বা কিছু সেই রকম জ্যাম বা ট্রাফিক আমরা এই মুহূর্ত পর্যন্ত পাইনি। আর এই দেখো বাঁদিক দিয়ে দেখো ফারাক্কা, ওখান থেকে জল দেখা যাচ্ছে। ডান দিকে দেখো যে পিলার গুলো দেখা যাচ্ছে বা কিছু হচ্ছে, ফারাক্কার নতুন যে ব্রিজ, সেই নতুন ব্রিজের কাজ শুরু হয়েছে। তা কিছুটা হয়ে গেছে, পিলার যতদূর চোখ পড়ছে তত কিন্তু পিলারটা কমপ্লিট হয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় গার্ডার গুলো তুলেছে, মানে সেটা নট মোর দ্যান 10% অঞ্চল পর্যন্ত ব্রিজের যে টোটাল যে বিম, সেই বিমগুলো তোলা হয়েছে। আর পিলার সবগুলোই কমপ্লিট। এটা হচ্ছে ফারাক্কা নতুন ব্যারেজের স্ট্যাটাস। ফারাক্কা ব্যারেজটা ক্রস করে এসেই আমরা চলে আসলাম ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এইখানে যেতে গেলে সরকারকে আমাদের দিতে হচ্ছে 140 টাকা এক ক্ষেপে টোল। এখন আমরা কালিয়াচকের বাজারের মধ্যেখান দিয়ে যাচ্ছি। এখানটাতে হালকা একটু ট্রাফিক আছে, গাড়ি দাঁড়িয়ে আছে, রানিং ট্রাফিক বলা যেতে পারে, বাট আমরা এখনো পর্যন্ত দাঁড়াইনি, এই ধীরে সুস্থে চলছে। তবে কালিয়াচকে আসলে যেটা ব্যাপার হচ্ছে যে একটু আগে তোমরা ভিডিওতে দেখলে যে দাদু কাকু জেঠু, মানে এদের জন্য কোনো ট্রাফিক রুলস কিন্তু নেই, কারণ এরাই ট্রাফিক রুল। এরা এখানে কোনো ট্রাফিক রুল মানে না বলতে যে যেরাম পাচ্ছে সে সেরকম ঢুকছে। এই জায়গাটা দিনের বেলায় অন্তত পাস করলে খুব কেয়ারফুলি তোমরা পাস করবে। চলে এসেছি মালদা বাইপাসের সামনে। কালিয়াচকে খুব বেশি জ্যাম আমরা পাইনি, রানিং জ্যাম ছিল, দাঁড়াতে হয়নি, ধীরে সুস্থে আমরা ঠিকঠাক ভাবেই কালিয়াচকের জ্যামটাকে পার করেছি। আর বাঁ দিকের যে রাস্তা, মানে টোটো যেগুলো দিয়ে যাচ্ছে বা ওই অটোটা যেখান থেকে বেরোচ্ছে, এই রাস্তাটা দিয়ে তোমরা ঢুকলে, অর্থাৎ বাঁ হাতের রাস্তা দিয়ে ঢুকলে চলে যাবে মালদা টাউনে। আর আমরা মালদা টাউনকে বাইপাস করছি মালদা বাইপাস দিয়ে। এই পর্যন্ত আমরা প্রায় 250 কিলোমিটার চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় 9:50। এই মালদা বাইপাস যখন হয়নি তখন মালদা টাউনের ভেতর দিয়ে ঢুকে সেই জ্যাম ঠেলে বেরোনো এক দুর্বিষহ অভিজ্ঞতা হতো। যারা এখানে যখন গেছো সেই সময়টা তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর এখন বাইপাস হওয়াতে মানে 1 কিলোমিটার 1 মিনিটে বেরিয়ে যাচ্ছে, মালুমই হচ্ছে না। সুন্দর করেছে মালদা বাইপাসটা। আর বিউটিফিকেশনের কাজও খুব ভালো হয়েছে। অ্যাডেনিয়াম গাছ প্রচুর পরিমাণে ভরে দেওয়া হয়েছে ডিভাইডারের মধ্যে, মানে পোতা হয়েছে। আর অ্যাডেনিয়ামের ফুলও রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। মালদা বাইপাসটা ক্রস করে আমরা এই মুহূর্তে চলে এসেছি কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে 5th টোল বা 5ম টোল, যেটা হচ্ছে গাজল টোল প্লাজা। এই গাজলের টোলটার মানে অ্যাকচুয়াল নাম যেটা, সেটা হচ্ছে কিন্তু বাক্সারাই টোল প্লাজা। এইখানে ছোট গাড়ির ক্ষেত্রে টোল কাটছে 60 টাকা। এই মুহূর্তে আমরা চলে এসেছি রায়গঞ্জে। রায়গঞ্জ বাইপাসের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা ক্রস করছি। যারা রায়গঞ্জ টাউনে ঢুকতে চাইছো তারা ওই ফ্লাইওভারের তলা থেকে, মানে বাঁ সাইডের যে সার্ভিস লেন, সেটা ধরলে রায়গঞ্জ টাউনে চলে যাবে। আর আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি রায়গঞ্জ বাইপাসের ফ্লাইওভারের উপরে। এবার দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমাদের রায়গঞ্জের রেল লাইনের উপরের যে ফ্লাইওভার, সেই উপরে ফ্লাইওভার চালু হয়েছে কিনা। সেটা যদি চালু হয় তাহলে কিন্তু রায়গঞ্জ শহরের ভেতরে আর আমাদের ঢোকার প্রয়োজন নেই। আমরা টান কিন্তু বাইপাস ধরেই NH 34 ধরেই চলে যেতে পারবো শিলিগুড়ির দিকে।
মানে এতটাই সুন্দর রাস্তা করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া যে মানে 6.5 ঘন্টার ভেতরে আমরা রানাঘাট থেকে রায়গঞ্জে চলে এসেছি। টোটাল ডিস্টেন্স কভার করেছি কিন্তু 327 কিলোমিটার। মানে দেখো, সব থেকে বড় আপডেট এই মুহূর্তে, রায়গঞ্জ বাইপাসের যে রেল ব্রিজের ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের একদিক অর্থাৎ শিলিগুড়ি এন্ডের দিকটা কিন্তু খুলে গেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রায়গঞ্জ বাইপাসে রেল লাইনের উপরের ফ্লাইওভারে কি হয়েছে দেখো, এই যে দুটো ফ্লাইওভার দেখতে পাচ্ছ না, যেটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি এন্ডের দিকে যাওয়ার ফ্লাইওভারটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই এক সাইডের ফ্লাইওভার দিয়েই দুদিকের বোধ কলকাতা টু শিলিগুড়ি আর শিলিগুড়ি টু কলকাতার গাড়ি যাতায়াত করছে। এর ফলে কি হয়েছে, আমাদের আর রায়গঞ্জ শহরের ভেতরে ঢুকতে হচ্ছে না। এতে কিন্তু আমাদের আরো সময় বাঁচছে প্রায় 30 মিনিট। এটাই সব থেকে বড় আপডেট। আর এই দিকে দেখতে পাচ্ছ, এই ফ্লাইওভারটার কাজ এখনো সময় লাগবে, বেশ কিছুটা কাজ বাকি আছে। কারণ এর তলায় যে রেল লাইন, মানে প্রথম পর্যায়ে যে কাজটা হয়েছিল সেই ফ্লাইওভারটাকে ভেঙে ফেলা হয়েছে, দিয়ে নতুন করে আবার ফ্লাইওভার গঠন করা হয়েছে। কারণ রেল লাইনের ইলেকট্রিফিকেশনের কাজ হয়েছিল। এই রেল ব্রিজের উপরের ফ্লাইওভারের একটা দিক কিন্তু অনেকদিন পরে বা অনেক টালবাহানার পরেও ওপেন হয়েছে। আর ওপেন হওয়াতে আমাদের যাত্রাপথের সময় কমেছে, সুগম হয়েছে আমাদের আরো যাত্রাপথ। এটাই হচ্ছে আজকের সব থেকে বড় আপডেট। রায়গঞ্জ বাইপাসের রেল লাইনের উপরে ফ্লাইওভারটা দেখলে তোমরা যে নতুন খুলে গেছে, সেটা দিয়ে টান চলে এসেছি আমরা এখন। সেটা হচ্ছে মানে প্রসিড করছি টুয়ার্ডস ডালখোলার দিকে। এইখানে নতুন আর একটা টোল প্লাজা নতুন হয়েছে। এখানে ছোট গাড়ির ক্ষেত্রে সিঙ্গেল ফিট তোমাদের দিতে হবে 75 টাকা করে সরকারকে, এই রাস্তার মেনটেনেন্সের ট্যাক্স বাবদ বা টোল বাবদ। হচ্ছে আমরা ডালখোলাতে চলে এসেছি। ডালখোলার একটা পূর্ণিয়ার মোড়। এই মোড়টা থেকে এই যে ফ্লাইওভারটা উপরে যাচ্ছে, এই ফ্লাইওভারের এই বাঁদিকে, মানে আমাদের গাড়ি বাঁদিক দিয়ে গেলে পূর্ণিয়া যাবে, আর ফ্লাইওভারটাকে ক্রস করে আমরা ডান দিকে বেঁকে যাব কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ির দিকে। আর এখানে কিন্তু NH-34 নয়, এটা হচ্ছে NH-31। আমরা যেখানে এই জায়গা থেকে যেখানটা আমরা উঠছি সেটা হচ্ছে NH-31। পূর্ণিয়ার মোড় ক্রস করে ফেললাম। আমরা এই মুহূর্তে 380 কিলোমিটার রান করেছি 7 ঘন্টায়। NH-31 বা NH-27 এর মানে চারপাশের সৌন্দর্যটা খুব সুন্দর। দুদিকে যে এই যে ফুলগুলো ফুটে আছে পার্পেল কালারের, ইয়েলো কালারের, অদ্ভুত লাগছে, খুব সুন্দর লাগছে। রাস্তার কন্ডিশন NH-31 এর খুব একটা বেশি ভালো নয়, আছে মোটামুটি। এটা বলা যায় একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে রয়েছে। কিছু কিছু জায়গায় সেই স্মল পক্সের দাগের মতন আর কি রয়েছে, পটহোল কিছু আছে। যাক, চলে যাওয়া যায়। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব আর 126 কিলোমিটার, আর কিষানগঞ্জ হচ্ছে 32 কিলোমিটার। কলকাতা থেকে শিলিগুড়ি আসতে গেলে আমরা NH পূর্ণিয়া মোড়টা ক্রস করার পরে এসে পৌঁছালাম হচ্ছে সুজাপুর টোলে। এই সুজাপুর টোল প্লাজাতে আমরা ক্রস করলাম, ক্রস করে এগিয়ে যাচ্ছি কিষানগঞ্জের দিকে। আগে এই কিষানগঞ্জ রেল স্টেশনটা ক্রস করে আসার পরে কিন্তু এই দেখো পাশে হচ্ছে কিন্তু কিষানগঞ্জ রেল স্টেশন, বাঁ পাশে যেটা দেখতে পাচ্ছ কিষানগঞ্জ রেল স্টেশন। একে পাশ দিয়ে মানে বাঁ পাশে রেল স্টেশনটাকে রেখে আমরা ফ্লাইওভার দিয়ে থ্রু বাইপাস করছি কিষানগঞ্জ টাউনকে, মানে এটা কিষানগঞ্জ বাইপাসও বলতে পারো। যেটা দিয়ে আমরা যাচ্ছি এটা নতুন হয়েছে, ফ্লাইওভারটা চালু হয়েছে। কারণ এর আগে এই তলায় একটা রাস্তা চলে গেছে নিচ দিয়ে, সেই রাস্তা দিয়েই কিন্তু দুটো দিকের গাড়ি পাস করতো। আর এখন আমরা এই ফ্লাইওভারের উপর দিয়ে শিলিগুড়ি এন্ডে যে ফ্লাইওভারটা, সেটা দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা শিলিগুড়ির দিকে। বিহার ছেড়ে আবার পশ্চিমবঙ্গে আমরা ঢুকে গেছি। এখান থেকে শিলিগুড়ি 76 কিলোমিটার, জলপাইগুড়ি 115 কিলোমিটার। আর কোথায় আছি, এটা হচ্ছে ইসলামপুর বাইপাসে আমরা উঠছি। এই যে বাঁদিকে যে সোজা রাস্তাটা চলে গেল সিগন্যাল এখান থেকে, সেইটা চলে যাচ্ছে ইসলামপুর টাউনে। আমরা ইসলামপুর টাউন ক্রস করলাম বা বাইপাস করছি ইসলামপুর বাইপাস দিয়ে। সিগন্যাল গ্রিন, গাড়ির অ্যাক্সিলারেশনে বরুণের পা, গিয়ারে হাত, গাড়ি টান উঠে গেল ইসলামপুর ফ্লাইওভারের উপরে। এই ইসলামপুর বাইপাসের টোটাল লেন্থ যদি বলা সেটা হচ্ছে 10 কিলোমিটার। আর এই বাইপাস ধরেই আমরা প্রসিড করছি টুয়ার্ডস শিলিগুড়ি। প্রথম ঝলক মানে যেটা বলা হয় যে দিনের সূর্য ওঠা দেখলে বোঝা যায় দিন কেমন যাবে, সেরকমই ইসলামপুর বাইপাসের প্রথমটুকু এসে মানে NH-31 যা ছিল সেইখান থেকে এই ইসলামপুর বাইপাসের প্রথম ঝলকটা দেখে মনে হচ্ছে যেন দিনটা ভালো যাওয়ার মতন, এন্টায়ার রোডটাও ভালো হবে। কলকাতা থেকে শিলিগুড়ি আসতে গেলে 7th টোল বা 7 নম্বর টোল হচ্ছে এই ঘোষপুকুর টোল। আমরা এখন এই ঘোষপুকুর টোল প্লাজাতেই আছি। এখানে ছোট গাড়ির জন্য 45 টাকা দিতে হবে মেনটেনেন্স ট্যাক্স বা টোল হিসেবে সরকারকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘোষপুকুর মোড়ে।
পিছনের যেটা দেখতে পাচ্ছ এই হাই রোডটা টান টান চলে যাচ্ছে শিলিগুড়ি টাউন। রানাঘাট থেকে এই পর্যন্ত টোটাল দূরত্ব আমরা কভার করেছি 490 কিলোমিটার। 490 কিলোমিটার আমরা সকালে স্টার্ট করেছিলাম 4:15, এখন বাজে দুপুর 2:15। টোটাল যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 10 ঘন্টা। বাট আমরা খাওয়ার জন্য, তেল ভরার জন্য এবং আদার্স ফটোগ্রাফি করার জন্য বেশ কয়েক জায়গায় হল্ট নিয়েছিলাম। সেখান থেকে তোমরা অনায়াসে 1 ঘন্টা বাদ দিতে পারো। 1 ঘন্টা বাদ দিলে টোটাল আমাদের রানাঘাট থেকে শিলিগুড়ির এই ঘোষপুকুরের এই মোড় পর্যন্ত আসতে 490 কিলোমিটার আসতে টাইম লেগেছে মাত্র 9 ঘন্টা। তার মানে ফাস্টার দেন এনি এক্সপ্রেস ট্রেন। আর কলকাতা থেকে যদি ধরো তোমরা রানাঘাট থেকে কলকাতার 2.5 ঘন্টা অ্যাড করো তাহলে 10.5 ঘন্টা। আর খাওয়া দাওয়া যদি ধরো সব কিছু ধরে ননস্টপ যদি আসো তাহলে 10.5 ঘন্টা। আর যদি তোমরা জায়গায় খাও, ফটোগ্রাফি করো, তেল পরো, এগুলো নর্মাল, এগুলো ধরলে আর 2 ঘন্টা ধরে রাখো, তাহলে অনায়াসেই 12 ঘন্টা থেকে 12.5 ঘন্টার মধ্যে কলকাতা টু শিলিগুড়ি আসতে পারবে NH12, NH34, পরে NH31 বা NH27 ধরে চলে আসতে পারো। তো আজকে তোমাদের ফরমাইশ মতন বা আমাদের বেশ কিছু সাবস্ক্রাইবার বন্ধু বা যারা কমেন্ট করেছিলে তারা চেয়েছিলে রানাঘাট থেকে শিলিগুড়ি রোডের কন্ডিশন, আপগ্রেডেশন, কত কি বৃত্তান্ত, কতটা সময় লাগছে, কি সমস্ত কিছু তথ্য তুলে ধরার। আমরা এই ভিডিওতে সেই সমস্ত তথ্য তুলে ধরলাম। আজ এই পর্বে এইটুকুই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রাস্তার নতুন গল্প নিয়ে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আমাদেরকে হেল্প করো গ্রো করার জন্য, আরও বড় হওয়ার জন্য। কারণ তোমাদের ছাড়া ট্রাভেলার্স ডায়েরি কিন্তু কিছুই নয়। সেই জন্য বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমাদের পাশে থাকো, আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। টাটা।